আগের লেকচারে হচ্ছে এই পর্যন্ত শেষ হয়েছে, 24 নম্বর স্লাইড পর্যন্ত। তো 24 নম্বর স্লাইড পর্যন্ত আমরা বেসিক্যালি কি পড়ছিলাম? পড়ছিলাম হচ্ছে যে ডিরাইভেটিভ কাকে বলে। So, পড়ছিলাম ডেরিভেটিভ হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট যেটার ভ্যালু ডিপেন্ড করে অন্য একটা ভেরিয়েবলের উপর। এরপরে দেখছিলাম যে ডেরিভেটিভ কত প্রকার, সেটা দেখছিলাম ডেরিভেটিভ হচ্ছে চারটা: ফিউচার, ফরওয়ার্ড, সোয়াপ, অপশনস। এরপর দেখছিলাম যে ডেরিভেটিভ গুলা কোন কাজে লাগে: হেজ করতে, স্পেকুলেট করতে, আরবিট্রেজ, প্রফিট করার জন্য, এরকম নেচার অফ লায়াবিলিটি চেঞ্জ করার জন্য। এরপর দেখছিলাম যে ফিউচার মানে কি। ফিউচার মানে ছিল আমাদের যে একটা ফিউচার, একটা কন্ট্রাক্ট। ফিউচার আমরা বাই করব বা কিনবো এট এ সার্টেন প্রাইস, এট এ সার্টেন টাইম পিরিয়ড। এটা ছিল ফিউচারের ডেফিনেশন। এরপরে পড়ছিলাম যে ফিউচার যেহেতু এক্সচেঞ্জে ট্রেড হয়, তাহলে কোন কোন এক্সচেঞ্জে এটা ট্রেড হয়। এরপরে দেখছিলাম যে ফিউচারের প্রাইসটা কিভাবে ডিটারমাইন হয়, সাপ্লাই এবং ডিমান্ডের উপর বেস করে। এখানে দেখছিলাম যে আগে হচ্ছে মানুষ এক্সচেঞ্জে গিয়ে ওরা কন্ট্রাক্ট করতো, এখন ইলেকট্রনিক্যালি হয়ে যায়। এরপরে দেখছিলাম আবার দ্য কাউন্টার মার্কেট মানে কি। এরপরে ফরওয়ার্ড কন্ট্রাক্ট ছিল ফিউচারের মতোই হুবহু সেম, বাট এটা হচ্ছে এক্সচেঞ্জে ট্রেড হয় না। এক্সচেঞ্জে ট্রেড হয় না। ফরওয়ার্ড এবং ফিউচারের মধ্যে পার্থক্য ছিল এটা। ফরওয়ার্ড প্রাইস, এখানে দেখছিলাম যে ফরওয়ার্ড কেমনে কোট হয়, ফরওয়ার্ড মেইনলি কেমনে কোট হয়। এরপরে দেখছিলাম অপশনস। অপশন আমরা পড়ছিলাম যে কল অপশন আর পুট অপশন। অপশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কল অপশন, একটা হচ্ছে পুট অপশন। কল অপশন যদি আমি কিনি সেক্ষেত্রে আমি নির্দিষ্ট একটা সময় পরে শেয়ার গুলাকে কিনার অধিকার রাখি। আমি কিনলে কিনবো, না কিনলে নাই, আমার অধিকার রাখি। পুট অপশন যদি আমি কিনি সেক্ষেত্রে কিছুদিন পরে আমি আমার হাতে যে অ্যাসেটটা আছে বা শেয়ার গুলো আছে সেগুলো আমি নির্দিষ্ট প্রাইসে সেল করার অধিকার রাখি। সেল করতেও পারি, নাও করতে পারি। সো এই ছিল অপশনের। অপশন দুই প্রকার, একটা হচ্ছে কল অপশন, একটা হচ্ছে পুট অপশন। এরপর দেখছিলাম যে অপশন অন্য দিক থেকে আবার দুই প্রকার, একটা হচ্ছে আমেরিকান এবং একটা হচ্ছে ইউরোপিয়ান। সো এটা বলছিলাম যে আমেরিকান হচ্ছে যে কোনো টাইমে এক্সারসাইজ করা যায়, যে কোনো টাইমে বাই সেলটা করা যায়। আর ইউরোপিয়ান হচ্ছে নির্দিষ্ট টাইমের আগে এক্সারসাইজ করা যায় না। এরপরে আমরা দেখছিলাম এখানে কল অপশনের প্রাইস গুলো কিভাবে কোট হয় এবং পুট অপশনের প্রাইস গুলো কিভাবে কোট হয়। সো খুব বেশি ইম্পর্টেন্ট না এই জায়গাটা। এখন আমরা যেটা দেখবো, এখানে আমি স্লাইড গুলো ইচ্ছা করে ব্ল্যাঙ্ক করে ফেলছি। এখানে চারটা ডায়াগ্রাম দেখবো, চারটা ডায়াগ্রাম দেখবো। পুট অপশন, সরি, কল এবং পুট অপশন দুইটা নিয়ে অপশন রিলেটেড চারটা ডায়াগ্রাম আছে যেগুলা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই চারটা ডায়াগ্রাম আস্তে আস্তে দেখবো আর কি। তো চারটা ডায়াগ্রাম শুরু করার আগে আগে লিখে নেই হচ্ছে আমাদের অপশনের চারটা পার্টি আছে। অপশনের চারটা পার্টি, ফোর পার্টি, ফোর পার্টি। ফোর পার্টির মধ্যে এক নাম্বার পার্টিটা হচ্ছে যে কল অপশনের বায়ার। কল কল অপশন এটার বায়ার। ওকে। বায়ার মানে কি? বায়ার মানে হচ্ছে কিনছি, আমি কল অপশনটা কিনছি। কল অপশন কিনছি মানে একটা জাস্ট কাগজ কিনছি, বা একটা বলা যায় ইলেকট্রনিক্যালি যদি আমি কিনি সেক্ষেত্রে জাস্ট আমি একটা রাইট কিনছি, রাইট। ঠিক আছে। কল অপশন কিনা মানে হচ্ছে একটা জাস্ট রাইট কিনা। কিসের রাইট? 1 মাস পরে বা 2 মাস পরে বা 3 মাস পরে আমি কি করব? নির্দিষ্ট দামে কিনার অধিকার রাখবো। মন চাইলে কিনবো, না হলে কিনবো না। যদি কিনি তাহলে তো অবশ্যই আরেকটা পার্টির কাছ থেকে কিনবো। তার নাম কি? তার নাম হচ্ছে কল অপশনের সেলার। তার নাম হচ্ছে কল অপশনের সেলার। তাহলে 2 নম্বর পার্টিটা হচ্ছে আমাদের কল কল অপশনের সেলার। ওকে, সেলার। এই হচ্ছে দুইটা পার্টি। তাহলে আমি যে কলটা কিনলাম, আমি তো নির্দিষ্ট কিছুদিন পরে আমি শেয়ারটা কিনতে চাবো। সে কিনলে তো আমার আরেকটা পার্টির কাছ থেকে কিনতে হবে। ওই পার্টিটার নাম হচ্ছে সেলার, যে আসলে কল অপশনটা বানাইছে, কল অপশনটা যে রাইট করছে, এটাকে বলা হয় কল অপশনের রাইটার। যার কাছ থেকে আমি কল অপশনটা কিনছি তাকে বলা হয় কল অপশনের রাইটার। ঠিক আছে, চলে যে কল অপশনটা রাইট করছে।
তো তার জন্য এটা কিন্তু অব্লিগেশন, তার জন্য এটা অব্লিগেশন। আমি এখানে লিখতে পারি বায়ার যে কল অপশনটা বাই করে তার রাইট আছে সে কিনবে নাকি কিনবে না, এটা তার রাইট, আর দিয়ে রাইট বোঝাচ্ছি। আর যে সেলার, তার হচ্ছে অব্লিগেশন, তার এটা সেল করাই লাগবে। আমি যদি কিনতে চাই সেক্ষেত্রে ওর এটা সেল করতে হবে, আর যদি আমি যদি কিনতে না চাই তাহলে তো ওর সেল করার কোনো দরকার নেই। এগুলো দুইটা পার্ট। এই দুইটা পার্টি নিয়ে দুইটা গ্রাফ দেখে ফেলি, এরপরে আমরা আসবো পুট অপশন নিয়ে। তো দুইটা পার্টির জন্য দুইটা গ্রাফ আছে। গ্রাফগুলোর নাম কি? পে অফ ডায়াগ্রাম বা প্রফিট ডায়াগ্রাম। পে অফ বা প্রফিট ডায়াগ্রাম। পে অফ অথবা, এখানে ডাবল এফ হবে, অথবা প্রফিট। সো এটা ধরলাম প্রফিট। ওকে, তো দুইটা গ্রাফ আঁকি। এই হচ্ছে একটা গ্রাফ, এদিকে থাকবে আরেকটা গ্রাফ। আচ্ছা, তো আজান দিতেছিল, আজানের মধ্যে আমি এগুলো একটু লিখলাম। প্রথম গ্রাফটা হচ্ছে আমাদের লং পার্টির জন্য, এই যে লং শব্দটা লিখছি। লং পার্টি, লং পার্টি মানে হচ্ছে বায়ার, লং পার্টি মানে হচ্ছে বায়ার। আর শর্ট পার্টি মানে হচ্ছে সেলার। তো লং পার্টি বায়ার মানে হচ্ছে আমি, আমি তো হচ্ছে অপশনটা কিনছি, তাই না? অপশনটার বায়ার হচ্ছে আমি। তো আমি যেহেতু অপশনটা কিনছি, অবশ্যই একটা টাকা দিয়ে আমার অপশনটা কিনতে হয়েছে। সাপোজ 5 টাকা দিয়ে আমি অপশনটা কিনলাম। অপশনটা আমি কিনলাম 5 টাকা দিয়ে, সেই জন্য আমার প্রথমেই -5 চলে আসবে। ওকে, সো একটা স্টক, সাপোজ একটা স্টক আমি কেনার জন্য এই রাইটটা কিনছি, 5 টাকা দিয়ে আমি একটা রাইট কিনছি কিসের জন্য? 2 মাস পরে আমি একটা স্টক কিনবো। ওই স্টকটা আমি যে কিনবো, কেনার জন্য আমি সাপোজ প্রাইস সেট করছি আজকে 20 টাকা। 20 টাকা প্রাইস সেট করছি যে আমি 20 টাকা দিয়ে যদি কিনি 2 মাস পরে, সেক্ষেত্রে আমি 20 টাকা দিয়ে কিনি। হ্যাঁ, আচ্ছা। এখন মার্কেট প্রাইস আমাদেরকে দেখতে হবে। সো সাপোজ এই হচ্ছে মার্কেট প্রাইস, এটা ধরলাম 5 টাকা। এখানে ধরলাম মার্কেট প্রাইস, এটা হচ্ছে 10 টাকা। হুম, এখানে ধরলাম মার্কেট প্রাইস 20 টাকা। এখানে ধরলাম হচ্ছে মার্কেট প্রাইস 25 টাকা। তাহলে এটা 5, এটা 10, এটা 20, আর এটা হচ্ছে 25। এত সংখ্যা লাগার দরকার ছিল না, একটু কমায় দিলেও পারতাম। 25 আর একটা দিয়ে দিয়ে এখানে লাগবে, সেটা হচ্ছে 30। এটা ধরে নিলাম 30, এটা লিখলাম না। আচ্ছা, তো এগুলো হচ্ছে মার্কেটের প্রাইস। শেয়ারটা আমি তো 20 টাকা দিয়ে বলছি কিনবো, এখন মার্কেট প্রাইস যে কত হবে সেটা তো আমি জানি না। 2 মাস পরে 3 মাস পরে কি যে হবে আমি তো জানি না। যদি মার্কেট প্রাইস 2 মাস পরে 5 টাকা হয়, সেক্ষেত্রে আমি কি করব? আমি 20 টাকা দিয়ে কিনবো ওই ব্যক্তিটার কাছ থেকে, নাকি হচ্ছে আমি মার্কেট থেকে কিনে ফেলবো? অবশ্যই মার্কেট থেকে কিনে ফেলবো, যেখানে দাম কম সেখান থেকে কিনবো। 20 টাকা দিয়ে কিনলে আমি আমার ওই যে পার্টির কাছ থেকে কিনতে পারি, আমি যার সাথে কন্ট্রাক্ট করছি আর কি, যার কাছ থেকে আমি অপশনটা কিনছি, এই কল অপশনটা আমি যার কাছ থেকে কিনছি, তার কাছ থেকে আমি কিনলে আমার 20 টাকা লাগবে। কিন্তু মার্কেটের প্রাইস দেখতেছি 5 টাকা, তাহলে আমি কি করব? মার্কেট থেকে কিনে ফেলবো। আমি ওর কাছে কেন যাব? ওর কাছে গেলে তো আমার 20 টাকা খরচ হবে। তাহলে যখন 5 টাকা মার্কেট প্রাইস, তখন কিন্তু আমি অপশন থেকে কোনো লাভ করতে পারতেছি না। এই অপশনটা থেকে আমার কোনো লাভ নাই, এজন্য আমি টানটা সোজা দিলাম, আমার 5 টাকায় লস থাকতেছে। সেম ভাবে মার্কেট প্রাইস যদি 10 টাকা হয়, সেক্ষেত্রেও আমি মার্কেট থেকে কিনে ফেলবো 10 টাকা দিয়ে, আমি ওই ব্যক্তিটার কাছে যাব না। তার মানে এগেইন 10 টাকা থাকলেও আমার কোনো প্রফিট আমি করতে পারতেছি না। ওকে, এরপরে আসি, যদি মার্কেট প্রাইস হয় 20 টাকা, মার্কেট প্রাইস যদি হয় 20 টাকা, তো মার্কেট প্রাইস 20 টাকা, ওর কাছেও 20 টাকা। আচ্ছা, 20 টাকাকে ইগনোর করি, 25 ডিরেক্ট চলে যায়, এতগুলো সংখ্যা দিয়ে আসলে এক্সপ্লেন করলে কোনো কিছু বোঝা যাবে না। 25 দিয়ে বলি, 25 হলে কি হবে? মার্কেট প্রাইস 25 টাকা, আর ওই ব্যক্তিটার কাছে আছে 20 টাকা। 20 টাকা দিয়ে কিনা যাবে ওর থেকে, তাহলে এখন আমি কার থেকে কিনবো? এখন অবশ্যই আমি ওর কাছ থেকে কিনবো। তো ওর কাছ থেকে কিনলে কিনলে কিনা মানে কি? ওর কাছ থেকে কিনা মানে হচ্ছে আমি যে আমার রাইট, ওই যে রাইট আছে আমার, ওই রাইট আমি এক্সারসাইজ করতেছি। 20 টাকা দিয়ে যদি আমি কিনি, মার্কেটের দাম কত এটার? 25 টাকা।
তাহলে আমার 5 টাকা লাভ হচ্ছে না? 5 টাকা কিন্তু আমার লাভ হইতেছে। 20 টাকা দিয়ে আমি ওই ব্যক্তিটার কাছ থেকে কিনে ফেললাম, আর মার্কেটে যেহেতু 25 টাকা, মার্কেটে আমি বিক্রি করে দিলাম। তাহলে 20 টাকা দিয়ে কিনে 25 টাকা দিয়ে বিক্রি করলাম, 5 টাকা লাভ। আচ্ছা, এখন কি আসলে 5 টাকা লাভ হয়েছে নাকি আমার এই পয়েন্টটা ব্রেক ইভেন বলবো? এই পয়েন্ট আসলে ব্রেক ইভেন। কেন ব্রেক ইভেন বলতেছি? কারণ 5 টাকা তো আমার লাভ হয়েছে, আর এখানে আমার 5 টাকা চলে গেছিল না শুরুতে? 5 টাকা কিন্তু আমার চলে গেছিল। তাহলে 20 টাকার প্যারাগ্রাফটা এখানে গিয়ে ইন্টারসেক্ট করবে, এবং ইন্টারসেক্ট করে এটা উপরের দিকে ওঠা শুরু করবে। হ্যাঁ, তার মানে যখন মার্কেট প্রাইস 25 টাকা, তখন আমার কোনো লাভও নাই, লসও নাই। ওকে। যখন প্রাইস 30 টাকা, মার্কেট প্রাইস যখন 30 টাকা, তখন আমার প্রফিট কত? তখন কিন্তু আমার প্রফিট পজিটিভ হয়ে যাচ্ছে। কিভাবে? 20 টাকা দিয়ে আমি ওর কাছ থেকে কিনবো, যেহেতু আমার কিনার রাইট আছে। আমি 20 টাকা দিয়ে কিনলাম, মার্কেটের প্রাইস 30 টাকা, তাহলে 30 টাকায় বিক্রি করলাম। 20 টাকা কিনে 30 টাকায় বিক্রি করলাম, 10 টাকা লাভ। আর এখানে আমার 5 টাকা চলে গেছিল। তাহলে আমার আলটিমেটলি কত টাকা প্রফিট? আমার 5 টাকা কিন্তু প্রফিট। সো এই পয়েন্টটা হবে 5, যে এটা হচ্ছে 5, তাই না? সেম ভাবে মার্কেট প্রাইস এখন যত বাড়তে থাকবে, আমার প্রফিট তত বাড়তে থাকবে। তো এটাকে বলে প্রফিট ডায়াগ্রাম, এটাকে বলে প্রফিট ডায়াগ্রাম। প্রফিট, আর এটা প্রফিট। আর পে অফ ডায়াগ্রাম বলে জাস্ট এটাকে, এখান থেকে স্টার্ট করে এই জায়গাটাকে বলা হয় পে অফ। এটা হচ্ছে, এই পুরোটা হচ্ছে পে অফ। এই মোটা দাগটা হচ্ছে পে অফ ডায়াগ্রাম। ওকে, পে অফ ডায়াগ্রাম বললে আমরা জাস্ট প্রফিটটাকে হিসাবে নিব না আর কি, এতটুকুই। পে অফ ডায়াগ্রাম বললে প্রফিটটাকে আমরা কনসিডারেশনে নিব না। তো সেক্ষেত্রে দেখবো যে আমরা কয় টাকা পাইতেছি, কয় টাকা পাচ্ছি না, এটা আর কি। যেমন মার্কেট প্রাইস যদি 10 টাকা হয়, সেক্ষেত্রে আমি কিছুই পাচ্ছি না, আমি এক্সারসাইজই করতেছি না, মানে আমি আমার অপশনটাকে কাজে লাগাইতেছি না। মার্কেট প্রাইস যখন 10 টাকা, তখন কিন্তু আমি আমার অপশনকে কোনো কাজে লাগাইতেছি না, আমি মার্কেট থেকে কিনে ফেলতেছি। তার মানে আমি আমার অপশন এক্সারসাইজ করতেছি না। তো সেক্ষেত্রে আমার কোনো পে অফ নাই, আমার কাছে কোনো টাকা পয়সা আসতেছে না। যখন 20 টাকা, তখন হইতেছে আমার আমি তখনও আমি এক্সারসাইজ করতেছি না। কারণ 20 টাকা মার্কেটে, মার্কেট থেকে কিনলো 20 টাকা, ওর কাছ থেকে কিনলো 20 টাকা, তো আমি যে কোনো জায়গা থেকে মন চাই কিনতে পারি। হ্যাঁ, এক্সারসাইজ করলেও যা হবে, না করলেও তাই হবে, কোনো পে অফ আমার হবে না। পে অফ আসতেছে না, আমার জিরো পে অফ। 5 টাকা লস থাকতেছে। যদি প্রফিট চিন্তা করি, তাহলে 5 টাকা লস থাকতেছে। 20-এর পরে আমি যদি 21 বলি, মানে 21 বলি বা 22 বলি, মার্কেট প্রাইস যদি 22 টাকা হয়, তাহলে কি আমার এক্সারসাইজ করা উচিত কিনা? মার্কেট প্রাইস যদি 22 টাকা হয়, সেক্ষেত্রেও কিন্তু আমার এক্সারসাইজ করা উচিত। এক কথা, 20 টাকার উপরে গেলেই আমার এক্সারসাইজ করা উচিত। 22 টাকা হলে আমি কেন এক্সারসাইজ করব? কারণ 20 টাকা দিয়ে কিনে, ওই ব্যক্তিটার কাছ থেকে 20 টাকা দিয়ে কিনবো, তাহলে আমার এক্সারসাইজ হয়ে গেল, এক্সারসাইজ করলাম। 20 টাকা দিয়ে আমার অপশন এক্সারসাইজ করলাম। 20 টাকা দিয়ে কিনলাম, আর মার্কেট প্রাইস যেহেতু 22 টাকা, তাহলে 22 টাকায় বিক্রি করলাম, 2 টাকা প্রফিট, 2 টাকা লাভ, 2 টাকা পে অফ। এটাকে বলবো পে অফ। 2 টাকা আমার পে অফ হচ্ছে। তাহলে আমার 2 টাকা যদি আমার পকেটে আসে, সেক্ষেত্রে আমার লসটা কিন্তু একটু কমতেছে, -5 টাকা লস না আমার? তো 2 টাকা আমার হচ্ছে পকেটে আসলো, সেক্ষেত্রে আমার লসটা -5 থেকে -3 হয়ে গেল। এই জন্য এই যে কার্ভটা একটু উপরের দিকে উঠছে। এই যে প্রফিটের যে কার্ভটা, এটা কিন্তু একটু উপরের দিকে উঠছে, লসটা একটু কমে যাচ্ছে। সেভাবে 22 থেকে 23-এ গেল, 23 থেকে 24, 25-এ গেলে আমার কোনো প্রফিট নাই, মানে জিরো প্রফিট, লাভ লস নাই। হ্যাঁ, কিন্তু আমার পে অফ কিন্তু আছে। 25 টাকা যখন, তখন কিন্তু আমার পে অফ আছে। পে অফ হচ্ছে আমার কত? পে অফ কিন্তু 5 টাকা। ঠিক আছে। তো এইভাবে এরপরে লাইনটা উপরের দিকে যাচ্ছে। ওকে, এই হচ্ছে আমার লং পার্টির জন্য গ্রাফটা। সো শর্ট পার্টির জন্য গ্রাফটা কি হবে? শর্ট পার্টি মানে কি? মানে হচ্ছে ওই যে আমি যে বলতেছি, মার্কেটে প্রাইস বাড়লে মার্কেটে প্রাইস বাড়লে আমি ওই ব্যক্তিটার কাছ থেকে শেয়ারটা কিনবো। যে ব্যক্তিটার কাছ থেকে শেয়ারটা কিনবো, ওই ব্যক্তিটার নাম হচ্ছে শর্ট পার্টি। ওই ব্যক্তিটার নাম হচ্ছে শর্ট পার্টি। তো শর্ট পার্টি আসলে কি হয়েছে? শর্ট পার্টি আসলে কি করে? শর্ট পার্টি হচ্ছে আসলে ওই অপশনটাকে সে মার্কেটে ছাড়ে। শর্ট পার্টি আসলে ওই অপশনটা, মানে কল অপশনটাকে মার্কেটে বিক্রি করে ফার্স্ট টাইম। তো সে যেহেতু শর্ট শর্ট পার্টি কল অপশনটা বিক্রি করে, এবং আমি যেহেতু কিনছিলাম, লং পার্টি কিনছিল, লং পার্টি কিন্তু 5 টাকা চলে গেছিল, তাই না? এই লং পার্টির 5 টাকা যে চলে গেছিল, এটা কার কাছে গেছিল? এই 5 টাকা, এই 5 টাকা কিন্তু শর্ট পার্টির পকেটে গেছিল। তো শুরুর দিকে এই যে শর্ট পার্টির জন্য 5 টাকা একটা ওর জন্য একটা প্রফিট। সো আমরা টানটা এদিকে দিব, এখানে হচ্ছে ওর টানটা দিব। তো কেন এদিকে দিলাম? কারণ আছে। তো ওর হচ্ছে 5 টাকা ওর লাভ, তাই তো?
না, এখানে দিব না। এখানে হবে না, টানটা হবে হচ্ছে এদিকে। টানটা হবে হচ্ছে এদিকে। এরপরে গ্রাফটা এখান থেকে এইভাবে নিচের দিকে নামবে। তো সেম এক্সপ্লেনেশন, মানে এটার জাস্ট বিপরীত কাজটা করতে হবে। যে এই জায়গাটাতে 5 টাকা যখন নিচে ছিল, 5 টাকা তো হচ্ছে ওর কি লস। তো এই জায়গাটাতে ওর 5 টাকা লাভ। কারণ আমার পকেট থেকে 5 টাকা গেল, লং পার্টির পকেট থেকে 5 টাকা গেল, এই 5 টাকা কার পকেটে গেল? শর্ট পার্টির পকেটে গেল। তো যখন মার্কেট প্রাইস 5 টাকা, 10 টাকা, 20 টাকা, তখন কিন্তু এই লং পার্টিটা কি করতেছে না, এই এই ব্যক্তিটার কাছ থেকে শেয়ারটা কিনতেছে না। তো যেহেতু এই ব্যক্তির কাছ থেকে শেয়ারটা তখন কিনে না, তার মানে শর্ট পার্টির 5 টাকা লাভ থাকে, 5 টাকা লাভ থাকতেছে। কারণ যেহেতু কল পার্টি কি করতেছে না, লং পার্টিটা কি করতেছে না, 5 টাকা, 10 টাকা, 20 টাকা অবস্থায় এই অপশনটা সে এক্সারসাইজ করতেছে না, এজন্য শর্ট পার্টির 5 টাকা শুরুতে প্রফিট থাকবে। যখন মার্কেটের প্রাইস বেশি, 25 টাকা বা 30 টাকা, তখন কিন্তু লং পার্টি এক্সারসাইজ করবে, মানে ওই ব্যক্তিটাকে ধরবে, ভাই যে আমি তোমার কাছ থেকে 20 টাকা দিয়ে কিনবো। তো এখন কিন্তু শর্ট পার্টির বিক্রি করতেই হবে, কারণ শর্ট পার্টির তো এটা অব্লিগেশন, যে আমরা এখানে লিখে রাখছি ও শর্ট পার্টির কিন্তু এটা অব্লিগেশন, শর্ট পার্টির কিন্তু সেল করতেই হবে। তো যেহেতু প্রাইস এখন বাড়তেছে এবং লং পার্টি এক্সারসাইজ করতে চাচ্ছে, তো শর্ট পার্টির কি করতে হবে, এটা বিক্রি করতে হবে। তো শর্ট পার্টির এখন লস হওয়া শুরু হবে। তো 25 টাকা যখন মার্কেট প্রাইস, এই যে এখানে 25, 25 টাকা, এটা হচ্ছে 25 টাকা। মার্কেট প্রাইস যখন 25, তখন শর্ট পার্টির লাভও নাই, লসও নাই, শর্ট পার্টির লাভ লস কিচ্ছু নেই। যখন মার্কেট প্রাইস 30 টাকা, যখন মার্কেট প্রাইস এটা হচ্ছে 30, মার্কেট প্রাইস যখন 30 টাকা, তখন শর্ট পার্টির লস হয়ে গেল। এই যে এখানে এই হচ্ছে লস, এটা হচ্ছে লসের পরিমাণ। ওকে। সো এই জায়গাটাতে এখন লস বিয়ার করতেছে। সো মার্কেট প্রাইস এখন যত বাড়তে থাকবে, শর্ট পার্টির তত লস হইতে থাকবে। একটা একটা সংখ্যা দিয়ে জাস্ট বলি, সাপোজ মার্কেট প্রাইস 30 টাকা। তো মার্কেট প্রাইস যদি 30 টাকা হয়, তো শর্ট পার্টি কি করবে, 30 টাকার জিনিসটা 25 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে ওর কাছে বিক্রি করবে। মানে জিনিসটার দাম 30 টাকা, কিন্তু লং পার্টির কাছে 20 টাকা দিয়ে সেল করতে হবে, কারণ এটা তো তার অব্লিগেশন। তো 20 টাকা দিয়ে সেল করলো, তার এখানে তাহলে কত টাকা লস হইলো? 30 টাকার জিনিস সে 20 টাকায় লস বিক্রি করলো, তাহলে 10 টাকা লস। কিন্তু 10 টাকার মধ্যে সে কিন্তু আগে 5 টাকা পাইছিল শুরুতে। তো যেহেতু 5 টাকা পাইছে, এটাকে যদি আমরা অ্যাডজাস্টমেন্ট করি, তাহলে তার আলটিমেটলি 5 টাকা লস। তাহলে মার্কেট প্রাইস যখন 30 টাকা, তখন তার লস 5 টাকা। মার্কেট প্রাইস যদি আরো বাড়ে, সেক্ষেত্রে তার লস আরো বাড়তে থাকবে। এই হচ্ছে কল অপশনের দুইটা পার্টি। এটা হচ্ছে কি, কি বললাম এতক্ষণ, কল অপশনের দুইটা পার্টি, একটা হচ্ছে লং পার্টি আর একটা হচ্ছে শর্ট পার্টি। এবং আমরা দেখলাম ডায়াগ্রাম, প্রফিট এবং পে অফ ডায়াগ্রাম। সো এগেইন এখানে প্রফিট ডায়াগ্রাম হচ্ছে এখান থেকে স্টার্ট করে এই পুরাটা হচ্ছে পে অফ, প্রফিট ডায়াগ্রাম। আর জাস্ট এখান থেকে যদি শুরু করি, এই জায়গাটা হচ্ছে আমাদের পে অফ ডায়াগ্রাম। জাস্ট এটা, এটা যদি বলে যে এক্সামে পে অফ ডায়াগ্রাম দেখাও, সেক্ষেত্রে জাস্ট এটা বানিয়ে দিলেই হবে। আর যদি বলে প্রফিট ডায়াগ্রাম, সেক্ষেত্রে ওইটা সহ দিতে হবে। এখন যাইতে এলে আহ ইয়াতে পুট পুট অপশন। ওকে, পুট অপশন। তো পুট অপশনের দুইটা পার্টি আছে, সেম। একটা হচ্ছে লং পার্টি আর একটা হচ্ছে শর্ট পার্টি। ওকে, লং পার্টি আর শর্ট পার্টি, এটা হচ্ছে লং, এটা হচ্ছে শর্ট। সো এখানে আমরা ধরে নিলাম শেয়ারের প্রাইস হচ্ছে 20 টাকা, স্ট্রাইক প্রাইস হচ্ছে 20 টাকা। স্ট্রাইক প্রাইস, এটা হচ্ছে স্ট্রাইক, এস মানে কে, এটাকে বলে কে। স্ট্রাইক প্রাইস হচ্ছে 20 টাকা। এর মানে কি, মানে হচ্ছে পুট অপশন। পুট অপশন মানে কি, সেল করার অধিকার, তাই তো? তো পুট অপশন যদি আমি কিনি, কিনলে আমি হচ্ছে লং পার্টি, যে কিনে তাকে বলা হয় লং পার্টি। আমি যদি যেহেতু পুট অপশন কিনছি, তো কিনলে আমার কি করার কি আছে, আমার সেল করার অধিকার আছে। 20 টাকা দামে আমার সেল করার অধিকার আছে, মার্কেট প্রাইস যাই হোক না কেন। ঠিক আছে। তো যেহেতু আমি কিনছি পুট অপশন, আমি যেহেতু কিনছি, লং পার্টি যেহেতু কিনে, তো কিনলে তার কিন্তু শুরুতে একটা টাকা লাগে। তার যেহেতু সে কিনতেছে অপশনটা, তাহলে কিন্তু তার 5 টাকা শুরুতেই চলে যাবে। ঠিক আছে, তার 5 টাকা চলে যাবে। আচ্ছা, এখন গ্রাফটা কিরকম হবে? এখন কি মার্কেট প্রাইস বাড়লে লং পার্টির জন্য ভালো, নাকি কমলে ভালো? মার্কেট প্রাইস এখন ওর জন্য কমলে ভালো হবে। কিভাবে? সাপোজ আমরা ধরে নিলাম এখানে মার্কেট প্রাইস 10, এখানে ধরে নিলাম মার্কেট প্রাইস 25। দুইটা দুইটা মার্কেট প্রাইস নিয়ে কথা বলি, 10
এবং হচ্ছে 25। মার্কেট প্রাইস 10 টাকা হইলে কি করব, আর 25 টাকা হইলে কি করব? কে, কার কথা বলতেছি? লং পার্টি। লং পার্টি মানে হচ্ছে যে পুট অপশনটা কিনছে, যার রাইট আছে সেল করার, 20 টাকা দামে সেল করার। আচ্ছা, এখন মার্কেট প্রাইস যদি 10 টাকা হয়, তাহলে সে কোথায় সেল করবে? সেল করার সময় আমরা কোন জায়গাটাতে যাব? যেখানে বেশি প্রাইস পাবো সেখানে, নাকি যেখানে কম প্রাইস পাবো সেখানে? তো অবশ্যই সেল করার সময় আমি যেখানে বেশি দাম সেখানে যাব, তাহলে 20 টাকা দিয়ে বিক্রি করবো, তাই না? তো 20 টাকা দিয়ে বিক্রি করলে কার কাছে বিক্রি করব? ওই যে আমি আমি যার সাথে কন্ট্রাক্ট করছি, যার কাছ থেকে আমি পুট অপশনটা কিনছি, তার মানে এই ব্যক্তিটার কাছ থেকে, তাই না? শর্ট পার্টির কাছ থেকে আমি 20 টাকা, শর্ট পার্টির কাছে আমি 20 টাকায় সেল করব। তাহলে 20 টাকা দিয়ে সেল করব, আর মার্কেটের প্রাইস কত? 10 টাকা। তাহলে আমি কি করতে পারি? মার্কেটের একটা সুযোগ নিতে পারি, মার্কেট থেকে আমি 10 টাকা দিয়ে কিনে ফেললাম। মার্কেটে তো যে কোনো সময় কিনাও যায় বেচাও যায়। তো মার্কেট থেকে আমি 10 টাকা দিয়ে কিনলাম একটা শেয়ার, 10 টাকা দিয়ে কিনলাম। কিনে 2 মাস পরে আমি কি করলাম? 20 টাকা দিয়ে ওর কাছে বিক্রি করে দিলাম। তাহলে আমার লাভ হইলো কত? 10 টাকা কিন্তু লাভ হয়ে গেল। 10 টাকা আমার পে অফ, 10 টাকা হচ্ছে আমার পে অফ। 10 টাকা দিয়ে কিনলাম, 20 টাকা দিয়ে বিক্রি করলাম, তাহলে 10 টাকা আমার পে অফ। -5, এই যে 5 আমি মাইনাস করে দিব, তাহলে আমার কি হচ্ছে? প্রফিট হচ্ছে কিন্তু। তো যখন মার্কেট প্রাইস 10 টাকা, তখন আমার প্রফিট হইতেছে। প্রফিট কত? প্রফিট হচ্ছে 5। প্রফিট হচ্ছে 5 টাকা। তাহলে 5 কোথায় বসবে? এইখানে 5, এখানে 5। ওকে, এই হচ্ছে 5-এর একটা পয়েন্ট দিলাম। আচ্ছা, মার্কেট প্রাইস যখন 25 টাকা, 10, আচ্ছা 15 দিয়ে একটা বলি, 15 দিয়ে বলি। 15 হলে কি করবো? 15 হলে আমার প্রফিট কত? 15 হইলে এগেইন আমি 20 টাকা দিয়ে সেল করব, কারণ 15 থেকে তো 20 বেশি। তো 20 যেহেতু বেশি, 20 টাকা দিয়ে আমি সেল করলাম এবং 15 টাকা দিয়ে মার্কেট থেকে কিনে নিলাম। যে দামে, যেটা কম সেখানে আমি কিনবো। 15 টাকা দিয়ে কিনলাম, আর 20 টাকা দিয়ে আমি আমার রাইট এক্সারসাইজ করলাম, 20 টাকা দিয়ে সেল করলাম, তাহলে আমার 5 টাকা পে অফ, 5 টাকা পে অফ। এরপরে এই -5 টাকা যদি মাইনাস করে দিই, তাহলে আমার প্রফিট হচ্ছে 0। তাহলে এই হচ্ছে 0। 15 টাকা যখন আমার, তখন তাহলে এই পয়েন্টটাই হচ্ছে আমার জন্য রিলিভেন্ট পয়েন্ট। তাহলে কি হবে? গ্রাফটা এই যে এদিকে যাচ্ছে, ঠিক আছে? প্রাইস যদি আরো বাড়ে, তখন আমার কি হবে? তখন আমার লস হওয়া শুরু হবে। লস হবে না, আহ, আমার লসটা আস্তে আস্তে শুরু হবে, লসটা আস্তে আস্তে শুরু হবে। কিন্তু মার্কেট প্রাইস যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে আমি আর এক্সারসাইজই করবো না। মার্কেট প্রাইস যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে আমি আর এক্সারসাইজ করবো না, সেক্ষেত্রে আমার গ্রাফটা এইভাবে সোজা হয়ে যাবে। আমার 5 টাকা লস যেটা, সেটাই আমি বিয়ার করে বসে থাকবো। ঠিক আছে? তো কি দেখলাম? মার্কেট প্রাইস যখন 15 টাকা, তখন আমার লাভও নাই লসও নাই, 0 টাকা প্রফিট, তাই তো? আচ্ছা, মার্কেট প্রাইস যখন 20 টাকা, এই যে এটাকে যদি 20 বানাই দিই, তখন কিন্তু আমার 15, 20-এ পরে আসি, 17 দিয়ে বলি। 17 হইলে কি হবে? 17 হইলে আমার প্রফিট হচ্ছে তো থাকবেই না, আমার লস থাকবে 5-এর থেকে কম। এই জায়গাতে লস থাকবে যখন মার্কেট প্রাইস 15 থেকে 17-তে যাবে। 17-তে গেলে 17 টাকা দিয়ে কিনে 20 টাকা দিয়ে বিক্রি করবো, 3 টাকা লাভ। 3 টাকার মধ্যে আবার আমার এখানে 5 টাকা আগে থেকে লস আছে, তাহলে আমার 2 টাকা লস, আলটিমেটলি 2 টাকা লস। এই পয়েন্ট হবে তাহলে 2। ঠিক আছে? তাহলে 17 টাকা হইলেও আমি এক্সারসাইজ করতেছি। 20 টাকা হইলে এক্সারসাইজ করা না করা সমান, সেক্ষেত্রে আমার 5 টাকা লস থাকতেছেই। আর 20-এর উপরে গেলে, 25 হয়ে গেলে আমি কোথায় বিক্রি করবো? আমি কি আর রাইট এক্সারসাইজ করবো? 25 টাকা হইলে কিন্তু আমি আর ওর কাছে বিক্রি করব না, ওর কাছে বিক্রি করব না, আমি মার্কেটে বিক্রি করে ফেলবো। তাহলে ওর কাছে যদি বিক্রি না করি, তার মানে তো আমার অপশনের কোনো, অপশন থেকে আমার কোনো লাভও হচ্ছে না, লসও হচ্ছে না, তার মানে আমি আর অপশন এক্সারসাইজ করতেছি না। তখন আমি আর এক্সারসাইজ করতেছি না, তো তখন আমার লস কত থাকবে? তখন কিন্তু আমার 5 টাকা লস থাকবে, যেহেতু আমি অপশনটা কিনছিলাম। ওই 5 টাকা লস নিয়ে আমাকে বসে থাকতে হবে। এই হচ্ছে লং পার্টি। এখন আসে শর্ট পার্টি। শর্ট পার্টির গ্রাফটা জাস্ট এটার উল্টাটা হবে। এই যে এই গ্রাফটা যেহেতু এখানে নিচে আছে, তো এই গ্রাফটা এখানে উপরের দিকে উঠে যাবে। আর এখান থেকে গ্রাফটা এই যে নিচের দিকে আসা শুরু করবে। ঠিক আছে? এই হচ্ছে এখন শর্ট পার্টির গ্রাফ। তো এটার সাথে এটা একসাথে বলে ফেলা যায়। সেটা হচ্ছে যখন মার্কেট প্রাইস কম, মার্কেট প্রাইস যখন কম, তখন কিন্তু লং পার্টি এক্সারসাইজ করে, লং পার্টি এক্সারসাইজ করে। লং পার্টির যেটা লাভ হয়, সেটাই কিন্তু শর্ট পার্টির লস, শর্ট পার্টির পকেট থেকে কিন্তু এখানে আসে। যখন মার্কেট প্রাইস বেশি, 20 থেকে মার্কেট প্রাইস যখন বেশি, তখন কিন্তু এই ব্যক্তিটা আর এক্সারসাইজ করে না, লং পার্টি কিন্তু আর এক্সারসাইজ করে না।
তো যেহেতু এক্সারসাইজ করে নাই, ওর 5 টাকা লস বিয়ার, ও 5 টাকা লস নিয়ে বসে থাকে। সো শর্ট পার্টিরও তো ওই সময় আর কিছু করার নাই, শর্ট পার্টির ওই সময় 5 টাকা প্রফিট থাকে। যেহেতু এই ব্যক্তিটা নড়াচড়া করতেছে না, এই ব্যক্তি নড়াচড়া না করলে ওর 5 টাকা লাভ থাকবে, ওর 5 টাকা লাভ থাকবে। এই ব্যক্তি যখনই নড়াচড়া করবে, লং পার্টি যখন নড়াচড়া করবে মানে কিনতে বেচতে চাবে, তখনই কিন্তু ওর লস হওয়া শুরু হবে। ঠিক আছে, এটা ডিটেলস এক্সপ্লেন করলাম না, ওইটা বুঝলে এটা বোঝার কথা। তো এই গেল 4টা পার্টি, পুট অপশন, কল অপশনের 2টা পার্টি আর পুট অপশনের 2টা পার্টি। এখন আসতেছে এক্সচেঞ্জ ট্রেডেড অপশনস। অপশন গুলা এক্সচেঞ্জে ট্রেড হয়, আবার ওভার দ্য কাউন্টার মার্কেটও ট্রেড হয়। এখানে বলছে অপশন ভার্সেস ফিউচার ফরওয়ার্ড। অপশন আর ফিউচারের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে অপশন কিনতে হইলে টাকা লাগে, আর ফিউচারে ঢুকতে গেলে কোনো টাকা পয়সা লাগে না। ঠিক আছে, অপশনে আমি যদি কিনি আমার জন্য রাইট আছে, আমি যার কাছ থেকে কিনছি তার অব্লিগেশন। আর ফিউচারে দুই পার্টিরই অব্লিগেশন, দুই পার্টিরই অব্লিগেশন। এই হচ্ছে অপশন আর ফিউচারের মধ্যে পার্থক্য। এগুলা আমি আগেও ডিসকাস করছি, এজন্য আর এখন ডিটেলসে বলতেছি না। এরপরে হচ্ছে হেজ ফান্ড, এই চ্যাপ্টার রিলেভেন্ট না। এইগুলা, এই যে 3 reasons ফর ট্রেডিং ডেরিভেটিভস, সেগুলো তো আগেই পড়ছি, কেন ডেরিভেটিভস ট্রেড করব। হেজিং এক্সাম্পল, এগুলো আসলে স্যার ওইভাবে পড়ায় না, রাশিক স্যার, নুসরাত ম্যামও ওইভাবে পড়ায় না, যেগুলো আমি স্কিপ করতেছি। সো এখন হচ্ছে এখানে এই এক্সাম্পলটা মোটামুটি ইম্পর্টেন্ট, এক্সামেও আসছিল। তো এখন আসলে আমরা টাইপস অফ ট্রেডার ঢুকে গেছি। এখান থেকে আসলে টাইপস অফ ট্রেডার শুরু হয়েছে। টাইপস অফ ট্রেডার পড়ছিলাম 3 প্রকার, একটা হচ্ছে হেজার, একটা হচ্ছে স্পেকুলেটরস, আর একটা হচ্ছে আরবিট্রেজার্স। সো হেজিংটা দেখি, বা হেজার্স যারা, তারা কি করে, কিভাবে কি করে। হেজার্স মানে হচ্ছে হেজাররা কি করে, রিস্কটাকে হেজ করে। তো হেজিং নিয়ে আসলে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 3 পরবর্তীতে। এখানে যে জাস্ট এক্সাম্পলটা দেওয়া আছে এটা অনেকটা ইম্পর্টেন্ট, এই জন্য এটা বলে ফেলি জাস্ট। সো হেজিং কিভাবে করে দেখি। A US company will pay 10 million for imports from Britain in 3 months. একটা ইউএস কোম্পানি, সে 10 মিলিয়ন, এটা কি খুব সম্ভবত ইউরো, 10 মিলিয়ন ইউরো কি করবে, পে করবে ফর ইম্পোর্টস ফ্রম ব্রিটেন ইন 3 মান্থস। না সরি সরি, এটা এগুলো এক্সাম্পল, এগুলো না। এগুলো জাস্ট এমনি। এই এই গ্রাফটার এক্সাম্পলটা খুঁজতেছি, এই গ্রাফটার এক্সাম্পলটা খুব সম্ভবত এটা, হ্যাঁ সেকেন্ডটা। প্রথমটা ডিসকাস না করি, প্রথমটা লাগবে না, সেকেন্ডটা বুঝলেই প্রথমটা বুঝে ফেলার কথা, এবং সেকেন্ডটা রিলেটেড হচ্ছে এই গ্রাফটা। আচ্ছা, সো সেকেন্ডটা দেখি বলা হয়েছে an investor owns 1000 shares currently, যেটার দাম হচ্ছে, প্রত্যেকটা শেয়ারের দাম 28 টাকা করে। ঠিক আছে, 28 টাকা করে এক একটা শেয়ারের দাম। আমার কাছে 1000 শেয়ার আছে, একজন ইনভেস্টরের কাছে 1000 শেয়ার আছে। A 2 month put with a strike price of 27.50 cost $1। 2 মাস পরের একটা পুট অপশন যদি আমি কিনি, 2 মাস পরের পুট অপশন, যেটার স্ট্রাইক প্রাইস হচ্ছে 27.5, সেটার মানে কি, মানে হচ্ছে 2 মাস পরে যদি আমি বেচতে চাই, আমি 27.5 টাকা দিয়ে বিক্রি করতে পারবো আমার এই যে শেয়ার গুলো। আমার যে 1000 শেয়ার আছে, যেটার মার্কেট প্রাইস বর্তমানে 28 টাকা, এটার প্রাইস তো যে কোনো সময় কমে যেতে পারে, তাই না? আমার মার্কেট প্রাইস এখন আছে 28 টাকা, এটা কিন্তু 2 মাসে অনেক চেঞ্জ হয়ে যেতে পারে। আমি কি করতে, আমি আমি এখন কি চেষ্টা করতেছি, আমি চেষ্টা করতেছি যে আজকে বসে আমি আমার প্রাইসটাকে লক করে ফেলবো, যে 2 মাস পরেও যাতে আমি একটা নির্দিষ্ট প্রাইসে বিক্রি করতে পারি, আমার যাতে খুব বেশি লস না হয়। আমি কি করলাম, আমি হচ্ছে 2 মাস পরের একটা পুট অপশনে গেলাম, পুট অপশন কিনলাম। পুট অপশন কত টাকা দিয়ে কিনলাম, একটা পুট অপশন $1 দিয়ে কিনলাম, একটা পুট অপশন $1 দিয়ে কিনলাম। ওকে, আচ্ছা। সো এখানে আমি তাহলে 2 মাস পরে কি করব, 2 মাস পরে আমি আমার স্টক গুলা 27.5 টাকা দামে বিক্রি করতে পারবো। এটা অধিকারটা আমি এখনই কিনে ফেললাম। ঠিক আছে, সো ইনভেস্টর কি করবে, কয়টা শেয়ার, কয়টা কন্ট্রাক্ট কিনবে, 10টা কন্ট্রাক্ট কিনবে, কারণ একটা কন্ট্রাক্ট কিনলেই 100টা শেয়ার সেল করা যায়। $100, 100টা শেয়ার, একটা পুট অপশন কিনলে 100টা শেয়ার সেল করা যায়।
তো 10টা কন্ট্রাক্ট কিনলেই কিন্তু আমি 100টা 1000টা শেয়ার সেল করতে পারবো 2 মাস পরে। তো হেজিং করলে কি হবে, না করলে কি হবে? তো এখানে তো আমি হেজ করতেছি বলতে এই যে আমি পুট অপশন গুলো কিনতেছি না, এটাই আসলে আমি হেজ করা ট্রাই করতেছি। তো আমি যদি হেজ করি সেক্ষেত্রে কি লাভ, আর না করলে কি হবে? না করলে যেটা হবে, এই যে নীল লেখাটা, নীল যে রেখাটা আছে সেটা হচ্ছে না করলে। আমি যদি হেজিং না করি, হেজিং না করলে কি হবে, আমার প্রাইস কিন্তু যে কোনো সময় ফল করতে পারে। হ্যাঁ, এখন বর্তমানে আমার আছে কত, 28 টাকা, তাই না? তাহলে 28 টাকা বলতে এই যে এখানে আছে আমার পোর্টফোলিওর ভ্যালু, এটা কিন্তু ভ্যালু অফ দি পোর্টফোলিও, ভ্যালু অফ দি পোর্টফোলিও, আর এখানে হচ্ছে প্রাইস। তো এখন মার্কেট প্রাইস যেহেতু 28 টাকা, সো আমার ভ্যালু আছে এখানে, এই যে এটা হচ্ছে 28,000। এখন প্রাইস কিন্তু 28 থেকে 25-এ চলে আসতে পারে। তো 25-এ চলে আসলে আমার ভ্যালু কিন্তু কমে যাচ্ছে। হ্যাঁ, সেম ভাবে আরো যদি কমে সেক্ষেত্রে আমার ভ্যালু আরো কমবে। হ্যাঁ, এভাবে একদম জিরো, একদম জিরোতে যাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমার ভ্যালু কমতে থাকবে। আবার কি হবে, যদি বাড়ে, মার্কেট প্রাইস যদি বাড়ে, তাহলে আমার ভ্যালু অফ দি পোর্টফোলিও বাড়তে থাকবে। তাইলে কি, হেজিং যদি না করি, হেজিং যদি না করি, আমার পোর্টফোলিওর ভ্যালু বাড়তেও পারে, কমতেও পারে, মানে আমার লাভও হইতে পারে, লসও হইতে পারে, দুইটাই হইতে পারে যদি আমি হেজিং না করি। যদি আমি হেজ করি তাহলে কি হবে, হেজ যদি করি সেক্ষেত্রে আমি আমার যে ডাউন সাইড যে রিস্কটা আছে সেটাকে ইলিমিনেট করে ফেলতেছি, ডাউন সাইড রিস্কটাকে ইলিমিনেট করে ফেলতেছি। মানে আমার কিছু টাকা এখন খরচ হবে, ওই যে একটা $1 করে, যে আমি 10টা কন্ট্রাক্ট কিনবো না, তো ওই 10টা কন্ট্রাক্টে আমার কিছু ডলার খরচ হয়ে যাবে, কিন্তু আমি আমার ডাউন সাইড যে রিস্কটা আছে সেটাকে আমি লক করে ফেলতে পারতেছি। কিভাবে লক করতেছি, জাস্ট নর্মালি চিন্তা করলেই হচ্ছে যে 2 মাস পরে তো আমি 27.5 টাকা দিয়ে বিক্রি করতে পারবোই। এটা তো আমি কন্ট্রাক্ট করে ফেললাম যে 27.5 টাকা দিয়ে বিক্রি করবো। এখন যদি 27.5 থেকে নিচে নামে, প্রাইস যদি 27.5-এর নিচে নামে, এই যে যদি 25 টাকা হয় মার্কেট প্রাইস, তাহলে কি করবো, আমি কি মার্কেটে বিক্রি করব? না, কিন্তু আমি মার্কেটে বিক্রি করব না, কারণ আমি তো আরেকজনের সাথে কন্ট্রাক্ট করে রাখছি 27.5 টাকা বিক্রি করার। তো 2 মাস পরে যখন আমি দেখবো মার্কেট প্রাইস 25 টাকা হয়ে গেছে, তখন আমি ওই ব্যক্তিটার কাছেই 27.5 দিয়ে বিক্রি করে ফেলতে পারবো। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমার লস হচ্ছে না। আর মার্কেট প্রাইস যদি বেশি হয়, তাহলে তো আমি আছে, মার্কেট তো আমার জন্য তো আছে, সেক্ষেত্রে আমি মার্কেটে বিক্রি করবো। তখন এই যে গ্রাফটা এদিকে যাচ্ছে, এই আমার লাভ হচ্ছে। তো মার্কেট প্রাইস বাড়লে আমার লাভ হচ্ছে, কিন্তু কমলে আমার লস হইতেছে না। এটা কিসের কারণে? হেজিং এর কারণে। এই গেল এই স্লাইডটা, এই গ্রাফটা ইম্পর্টেন্ট, এক্সামে আসে। এরপরে আছে স্পেকুলেশন, আর বাকি আছে আরবিট্রেজার্স। এই দুইটা জিনিস বাকি আছে জাস্ট, স্পেকুলেশনের একটা এক্সাম্পল আর আরবিট্রেজের একটা এক্সাম্পল। ঠিক আছে, ফার্স্টে আসি আরবিট্রেজের এক্সাম্পলটাতে, স্পেকুলেশনের এক্সাম্পলটা বই থেকে দেখাইতে হবে। আরবিট্রেজে এই দুইটা স্লাইড দেখলে আমাদের চ্যাপ্টার শেষ, বাকিগুলো দেখা লাগবে না, এগুলো হাবি জাবি বংশং দেওয়া। সো আরবিট্রেজটা দেখে ফেলি। আরবিট্রেজ মানে হচ্ছে আমরা এক মার্কেটে কিনবো আর এক মার্কেটে বিক্রি করবো। তো এক মাস সাপোজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে একটা জিনিসের দাম 20 টাকা, ঢাকা স্টক এক্সচেঞ্জে একটা জিনিসের দাম 21 টাকা। আমি কি করব, যেখানে কম দাম সেখান থেকে কিনবো, যেখানে বেশি দাম সেখানে বিক্রি করে দিব, তাহলে কিন্তু আমার লাভ হয়ে যাচ্ছে। তো 20 টাকা দিয়ে কিনলাম চট্টগ্রাম থেকে, আর ঢাকা স্টক এক্সচেঞ্জ যাই না, এটা 21 টাকায় বিক্রি করে দিলাম, সেক্ষেত্রে কিন্তু আমার 1 টাকা প্রফিট হয়ে যাচ্ছে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেম আরবিট্রেজের এক্সাম্পল। এটা একটি ডলারে দেওয়া, ডলার এবং কারেন্সি নিয়ে দেওয়া। তো বুঝতে পারার কথা, সেটা হচ্ছে একটা স্টক প্রাইস is quoted as 100 ইউরো, মনে হয় এটা খুব সম্ভবত কিছু একটা। সো 100 ইউরো ইন লন্ডন, লন্ডনে একটা স্টকের দাম হচ্ছে 100 ইউরো। ঠিক আছে, এন্ড নিউ ইয়র্কে $152। ঠিক আছে, তাহলে এখন যেটা আমাকে করতে হবে, এই দুইটা কারেন্সি যেহেতু দুইটা টার্মে আছে, আমি দুইটা কারেন্সিকে এখন সেম কারেন্সিতে নিয়ে আসবো। এই 100-কে আমি ডলারে নিয়ে নিই, তাহলে এখানে বলা আছে 1.55, কারেন্ট এক্সচেঞ্জ রেট কত, 1.55 ডলার। এটা হচ্ছে 1.55 ডলার পার, পার হচ্ছে ওই যে ওই সাইনটা, যেটা হচ্ছে আহ কি জানি বলে, এটা খুব সম্ভবত ইউরো। তো একটা ইউরোর দাম হচ্ছে 1.55 ডলার। এটা বইয়ে সুন্দর করে এক্সাম্পলটা লেখা আছে, এখানে জাস্ট এক্সচেঞ্জ রেট লেখা রাখছে, এই পার্টটা লেখে নাই। তো এই যে 1.55, এটা কিসের দাম, 1 ইউরোর দাম।
এক ইউরোর দাম কত? 1.55। তাহলে 100 ইউরোর দাম কত হবে? 100 ইউরোর দাম হবে 155 ডলার, তাই না? 155 ডলার। ওকে, তাহলে দেখতেছি একটা সুন্দর প্রাইস ডিসক্রিপেন্সি আছে। লন্ডনের একটা জিনিসের দাম 155 ডলার, নিউ ইয়র্কে এটার দাম 152 ডলার। তো আমি কি করব, 152 দিয়ে কিনবো, 155 টাকা দিয়ে বিক্রি করে দিব, তাহলে আমার 3 টাকা লাভ হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আরবিট্রাজের একটা এক্সাম্পল। এটা এক্সাম্পল এরকম মানে এত সহজ কিছু এক্সামে আসে না। এক্সামে আসার মতো যেটা সেটা বললাম, এই যে এই গ্রাফটা এক্সামে আসার মতো। আর উপরে যে আমরা পে অফ ডায়াগ্রাম গুলা পড়ছি, এই যে এইগুলা, দুইটা প্রফিট ডায়াগ্রাম, দুইটা কল অপশনের আর দুইটা পুট অপশনের, এই চারটা আসে এক্সামে। এবং এগুলা নিয়ে চ্যাপ্টার ইন্ডে অনেক ম্যাথ আছে, ম্যাথ গুলা এক্সামে আসে। তো বাকি থাকলো শুধু স্পেকুলেটরের এক্সাম্পলটা, সেটা দেখতেছি বই থেকে। তো স্পেকুলেশনের এক্সাম্পলটা, আহ এখান থেকে প্রশ্নটা পড়ি, এরপরে আনসারটা হচ্ছে এত দিকে দেখে নিব, কি জানি বলে, বই থেকে। আচ্ছা, তো প্রশ্নটা কি? স্পেকুলেশন তো আগেই বলছি, স্পেকুলেশন মানে হচ্ছে ফিউচার প্রেডিক্ট করে একটা পজিশন নেওয়া, ফিউচারকে প্রেডিক্ট করে একটা পজিশন নেওয়া। আচ্ছা, তো দেখি স্পেকুলেশনের এক্সাম্পলটা। এটা মোটামুটি চ্যাপ্টারটা এটা নিয়েও ম্যাথ আছে, তো আসতে পারে। খুব বেশি একদম ইম্পর্টেন্ট সেটা বলবো না, আসতে পারে আর কি। An investor with $2,000 to invest feels that a stock price will increase over the next 2 months. ঠিক আছে, তো ওর কাছে 2,000 টাকা আছে, $2,000 আছে। সে মনে করতেছে যে স্টক প্রাইস বাড়বে ওভার দ্য নেক্সট 2 মান্থস, 2 মাসে, 2 মাসে কি হবে, স্টক প্রাইসটা বাড়বে। তাহলে সেই 2,000 টাকা দিয়ে কি করবে? যেহেতু তার স্পেকুলেশন হচ্ছে কি, তার ফোরকাস্ট হচ্ছে কি যে শেয়ার প্রাইসটা বাড়বে। তো এখন সে 2,000 টাকা যে কোনো ভাবে ইনভেস্ট করতে পারে, এবং স্পেকুলেটররা এটাই করে, যে কোনো একভাবে ইনভেস্ট করে করে সে ফিউচারে গিয়ে লাভ করে। ঠিক আছে, তো মোটামুটি স্পেকুলেশনের কথাবার্তা এটাই। এখন আমরা জাস্ট জাস্ট দেখবো যে আহ, সে স্পেকুলেশনের মধ্যে কিভাবে ফিউচার বা ফরওয়ার্ড বা অপশনকে ইউজ করে বেশি প্রফিট করতে পারে। ঠিক আছে, তো এটা প্রশ্নটা দেখে কি বলছে। কারেন্ট স্টক প্রাইস হচ্ছে $20। কারেন্ট স্টক প্রাইস কত মার্কেটে এখন, প্রাইস কত? $20। এন্ড দ্য প্রাইস অফ এ 2 মান্থ কল অপশন, 2 মাসের যে একটা কল অপশন আছে সেটার স্ট্রাইক প্রাইস হচ্ছে 22.50। হুম, এবং ওই কল অপশন গুলার দাম হচ্ছে $1 করে। অনেকগুলা সংখ্যা এখানে, একটা একটা করে বলি। একটা হচ্ছে কারেন্ট স্টক প্রাইস 20 টাকা, এটা হচ্ছে এখনের প্রাইস। আর এই 22 টাকাটা কি? 22 টাকাটা হচ্ছে কল অপশনের প্রাইস, কল অপশনের স্ট্রাইক প্রাইস। তার মানে 2 মাস পরে আমি কিনতে পারবো 22.5 টাকা দামে। কল অপশনের প্রাইস যেহেতু, স্ট্রাইক প্রাইস যেহেতু, তার মানে হচ্ছে আমি 2 মাস পরে 22.5 টাকা দিয়ে শেয়ার গুলা কিনতে পারবো। এবং ওই কল অপশনটার ভ্যালু, মানে ওই যে রাইটটা যে আমি কল অপশনটা যে কিনবো, কল অপশনটা কিনতে তো আমার অবশ্যই টাকা লাগবে, $1 লাগবে। সো এখানে প্রশ্নটা হচ্ছে, হোয়াট আর দ্য অল্টারনেটিভ স্ট্র্যাটেজিস? এখানে স্পেকুলেটররা কি কি স্ট্র্যাটেজি চাইলে সে নিতে পারে? দুইটা স্ট্র্যাটেজি নিতে পারে। একটা হচ্ছে স্টক কিনতে পারে, আর একটা হচ্ছে সে অপশন কিনতে পারে। যদি সে স্টক কিনে, তাহলে সে কয়টা স্টক কিনতে পারবে? একটা স্টকের দাম তো এখন $20, তাই না? একটা স্টকের দাম কত? $20। তার কাছে টাকা আছে কত? 2,000। তাহলে সে কয়টা স্টক কিনতে পারবে? 100টা স্টক কিনতে পারবে। এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি, একটা স্ট্র্যাটেজি। আর একটা স্ট্র্যাটেজি হচ্ছে সে অপশন কিনতে পারে। অপশনের দাম কত এক একটার? একটা অপশনের দাম কিন্তু মাত্র $1। একটা অপশনের দাম $1। তাহলে সে যদি তার 2,000 টাকা দিয়ে অপশন কিনে, তাহলে সে কয়টা অপশন কিনতে পারবে? 2,000 অপশন কিনতে পারবে। 2,000 অপশন কিনতে পারবে। এখন কোনটাতে বেশি লাভ, কোনটাতে কম লাভ, সেটা দেখবো। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, একটা 2 মাস পরের মার্কেট প্রাইস একটা অনুমান করতে হবে। তো ধরলাম আমি মার্কেট প্রাইস 25 টাকা বা $25 হইলো। ওকে, মার্কেট প্রাইস হলো সাপোজ $25। আচ্ছা, তো $25 যদি হয়, তাহলে ফার্স্ট যে স্ট্র্যাটেজি, 1 নাম্বার যে স্ট্র্যাটেজি, সেটাতে আমার কি লাভ, কত টাকা লাভ হচ্ছে বা লস হচ্ছে। আর সেকেন্ড যে স্ট্র্যাটেজি, সেখানে আমার কত টাকা লাভ বা লস হইতেছে, এটা দেখবো। মার্কেট প্রাইস কত? 2 মাস পরে 25 টাকা হইল। আচ্ছা, আমি কয়টা শেয়ার জানি কিনছিলাম? যদি আমি ফার্স্ট স্ট্র্যাটেজি ফলো করতাম, আমি স্টক কিনছি কিন্তু 100টা।
তাহলে 100টা স্টক আমি 20 টাকা দামে কিনছিলাম 2000 টাকা খরচ করে। এখন যেহেতু এক একটা স্টকের দাম 25 টাকা হয়ে গেছে, তাহলে আমার 25 × 100, তাই না? 25 × 100, 2500। 2500 মাইনাস হচ্ছে আমার ইনভেস্টমেন্ট 2000, তাহলে আমার 500 টাকা লাভ হইলো না? সিম্পল জিনিসপত্র, কিন্তু এত কঠিন করে ভাবার কিছু নেই। নর্মালি ভাবলে বোঝা যাচ্ছে যে 5 টাকা করে আমার এক একটা শেয়ারে লাভ হয়েছে। তো 100টা শেয়ার কিনছিলাম, 500 টাকা আমার লাভ হয়েছে। তাহলে স্টকে ইনভেস্ট করলে আমার 500 টাকা লাভ হয়। আমি যদি অল্টারনেটিভ স্ট্র্যাটেজিতে যাই, যেটা হচ্ছে আমি অপশন কিনছিলাম, সেখানে আমার লাভ কত হবে? আচ্ছা, অপশনে আমি তো অপশন কটা কিনছিলাম? 2000টা অপশন, তাই না? 2000টা অপশন কিনছিলাম। তো 2000টা অপশন কেনার ফলে যেটা হয়েছে, 2 মাস পরে আমার স্ট্রাইক প্রাইস কত? 22.5। তার মানে 22 টাকা, 22.5 টাকা দিয়ে আমি কিনতে পারবো। আর মার্কেট প্রাইস কত বললাম 2 মাস পরে? 25। তাহলে 22.5 টাকা দিয়ে আমার কেনার অধিকার আছে। 22.5 টাকা দিয়ে আমার কেনার অধিকার আছে। আমি 22.5 টাকা দিয়ে তাহলে কি করব? 2 মাস পরে অনেকগুলা শেয়ার কিনবো, তাই না? অনেকগুলা শেয়ার কিনলাম। কয়টা শেয়ার কিনবো? ও, যেহেতু আমার কাছে 1000টা অপশন, সরি, হ্যাঁ, 2000টা অপশন, রাইট। আমার কাছে তো 2000টা অপশন, তাহলে আমি 2000টা শেয়ার কিনবো। 2000টা শেয়ার কিনলে আমার কত টাকা যাবে? 2000 × 22.5। 2000 × 22.5 টাকা আমার যাবে স্টক গুলা কিনতে। কেন কিনবো স্টক গুলা? কিনে 25 টাকা দামে কিন্তু আমি বিক্রি করতে পারবো, কারণ মার্কেট প্রাইস তো 25। আমি যদি একটা স্টক নিয়ে বলি, একটা স্টক, আমার কাছে 2000টা অপশন আছে, ঠিক আছে, আমি 2000টা অপশন দিয়ে আমি 2000টা স্টক কিনা বেচা করতে পারবো। আমি একটা স্টকের প্রফিটটা বলি, একটা স্টকের প্রফিট কত? একটা স্টক আমি, এই যে আমার যেহেতু এটা কল অপশন কিনে রাখছিলাম, তাহলে আমি 22 টাকা দিয়ে কেনার অধিকার আছে আমার, 22.5 টাকা দিয়ে আমি কিনলাম। আর আমি 25 টাকা দিয়ে মার্কেটে বিক্রি করলাম, তাহলে আমার এখানে 2.5 টাকা লাভ না? একটা স্টকে আমার কত লাভ? 2.5 টাকা লাভ। একটা অপশন এক্সারসাইজ করে আমি একটা স্টক কিনে ওই স্টকটাকে বিক্রি করলাম 25 টাকায়, তাহলে আমার 2.5 টাকা লাভ। সেম ভাবে আমি 1000টা অপশন ইউজ করে 1000টা শেয়ার কিনতে পারি, এবং এই 1000টা অপশন কিনে আমি 1000টা আবার বিক্রি করে দিলাম। তাহলে কিন্তু আমার এই পরিমাণ লাভ হবে, যেখানে টোটাল লাভ হচ্ছে 2,500। তাহলে আমার 500 টাকা লাভ হয় প্রথম স্ট্র্যাটেজিতে, সেকেন্ড স্ট্র্যাটেজিতে আমার লাভ হয় 2,500 টাকা। তো এটা দেখে অনেক খুশির কারণ নাই, কারণ লস খাইলেও কিন্তু আবার সেম পরিমাণ, অনেক বেশি লস খাইতে হয় এই অপশনে। ঠিক আছে। আচ্ছা, তাহলে লসের একটা দেখি কি অবস্থা। লস কি আসলে বেশি হয়, নাকি লসটা বেশি একটা হয় না? যে আমি যেহেতু এখানে করতেছি, অপশন কিনতেছি, দেখি লস কত হয়। আমি ধরে নিলাম মার্কেট প্রাইস 15 টাকা। মার্কেট প্রাইস হইলো 15 টাকা। তো মার্কেট প্রাইস যদি 15 টাকা হয়, সেক্ষেত্রে প্রথম স্ট্র্যাটেজিতে আমার লস হচ্ছে না? এক একটা স্টকে আমার লস হইলো কত? আমি কিন্তু শেয়ার কিনছিলাম 20 টাকা দামে, এখন মার্কেট প্রাইস হয়ে গেছে 15 টাকা, তাহলে আমার 5 টাকা লস। তার মানে 5 × 100, তাহলে 500 টাকা লস, তাই না? প্রথম স্ট্র্যাটেজিতে 500 টাকা লস। সেকেন্ড স্ট্র্যাটেজিতে কত লস? সেকেন্ড স্ট্র্যাটেজিতে একটু চিন্তা করে বলতে হবে এটা লসটা আসলে কত। মার্কেট প্রাইস কত? 15 টাকা। আর আমার জন্য আমি আমি অপশন যদি কিনি, অপশন যদি এক্সারসাইজ করি, সেক্ষেত্রে আমার 22 টাকা দিয়ে, 22.5 টাকা দিয়ে কিনতে হবে। তা আমি 22.5 টাকা দিয়ে কিনে মার্কেট প্রাইস 15 টাকায় কি বিক্রি করতে যাব আদৌ? যাব না কিন্তু। 22.5 টাকা দিয়ে কিনে, যেহেতু আমার কল অপশন, এটা কেনার অধিকার আছে, 22.5 টাকা দিয়ে কেনার অধিকার আছে, 22.5 টাকা দিয়ে কিনে আমি কিন্তু 15 টাকায় সেল করতে যাব না, কারণ আমার লস হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমার অপশন গুলা, আমি একটা অপশনও এক্সারসাইজ করতেছি না। একটা অপশনও আমি এক্সারসাইজ করব না, তার মানে আমি কোনো শেয়ার কেনা বেচাই করব না। যদি আমি শেয়ার কেনা বেচা না করি, তাহলে কিন্তু আমার ওই যে 2,000 অপশন জ্বলে গেল না? তাহলে আমার লস হচ্ছে পুরা 2,000। তো ঠিকই আছে কথাটা যেটা বলছিলাম, যে লাভ হইলে সেকেন্ড স্ট্র্যাটেজিতে অনেক লাভ হচ্ছে, লস হইলেও সেকেন্ড স্ট্র্যাটেজিতে অনেক লস হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে স্পেকুলেশনের অল্টারনেটিভ স্ট্র্যাটেজি নিয়ে একটা ম্যাথ, চ্যাপ্টার ইন্ডে রিলেটেড ছোটখাটো ম্যাথ আছে। তাহলে এই চ্যাপ্টারে মেইনলি শেষের দিকটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের পে অফ প্রফিট ডায়াগ্রাম, এই চারটা।
খুবই ইম্পর্টেন্ট এগুলা। অবশ্যই চ্যাপ্টার ইন থেকে এক্সাম্পল দেখতে হবে, এগুলাই আসবে। আর এদিকে দেখলাম হেজিং এর এই গ্রাফটা, হেজিং এর এই গ্রাফটা এবং স্পেকুলেশনের একটা ম্যাথ, আরবিট্রেজের একটা ম্যাথ। তো মোটামুটি এই হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। যে স্লাইড গুলা নিয়ে কথা বলি নাই ওইগুলা নিয়ে আসলে ওইগুলা পড়ার দরকারও নাই আমার মনে হয়, যেটা আমিও পড়ি নাই বা স্যাররাও পড়ায় না। ঠিক আছে, প্রথম